একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচন করে সরকার। বিএনপির গণতন্ত্র হত্যা দিবসে মির্জা ফখরুল উপস্থিত ছিলেন না স্থায়ী কমিটির কোনো সদস্য। তারা আমাদের নির্বাচন ব্যবস্থা তাকে ধ্বংস করেছে এবং বাংলাদেশে একটা লুটপাটের রাজত্ব কাজ। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বার্ষিকীতে আওয়ামী লীগের গণতন্ত্রের বিজয় দিবস পালন। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি। তারা গণতন্ত্রকে সেদিন ব্যর্থ করে দিতে চেয়েছিল, সেই জন্যই তারা আজকে ভিন্ন নাম দিয়ে এই দিবসকে পালন করছে। বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব বাহিনীর সক্ষমতা বাড়াচ্ছে সরকার। চট্টগ্রামে নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজে প্রধানমন্ত্রী। ব্রিটেন ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের একদিন বাকি থাকলেও শেষ হয়নি প্রস্তুতি। মাত্র ২০ মিনিটে কোভিড শনাক্ত হলেও দেশে বাড়েনি অ্যান্টিজেন টেস্ট। এবং পেঁয়াজের বাজার নিয়ে খেলছে ভারত। ভরা মৌসুমে আমদানি করলে ক্ষতি হবে বলছেন ব্যবসায়ীরা। সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে আবারও নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানিয়ে তিনি সরকারি বিভিন্ন খাতে অনিয়মের কঠোর সমালোচনা করেন। বিএনপির সিনিয়র নেতাদের এই সমাবেশে অংশ নেওয়ার কথা থাকলেও দলের স্থায়ী কমিটির কোনো সদস্য এতে যোগ দেননি। বছর ঘুরে ৩০ ডিসেম্বর এলেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি। পালন করা হয় প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি। এবারও তার ব্যতিক্রম নয়। সকাল থেকেই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। ধীরে ধীরে নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে ওঠে প্রেস ক্লাব চত্বর। প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচন করে সরকার। জনগণকে ঐক্যবদ্ধ করে পুনর্নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন। সকল দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে আজকে এদেরকে বাধ্য করতে হবে সরে যেতে। এ সময় বিএনপির মহাসচিব বিভিন্ন মেগা প্রজেক্টে সরকারি অর্থ তছরূপের অভিযোগ তোলেন। আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং বাংলাদেশে একটা লুটপাটের রাজত্ব কাজ। আপনারা দেখেছেন মেগা প্রজেক্টের নামে মেগা চুরি, মেগা লুট। আপনারা দেখেছেন যে আমাদের স্টক মার্কেটকে, আমাদের স্টক এক্সচেঞ্জকে এবং স্টককে ধ্বংস করে ধরা হয়েছে চুরি করে। ব্যাংকগুলোকে লুট করে অর্থ পাচার করে ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল, ফরিদপুর ও ঝিনাইদহ সহ বিভিন্ন মহানগর ও জেলায় কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা। তবে এবছরের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির কোনো সদস্যকে দেখা যায়নি। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণতন্ত্রের বিজয় দিবস পালন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভায় দলের নেতারা বলেন, বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না। এদিকে সারা দেশে মিছিল, সমাবেশ সহ নানা আয়োজনে দিবসটি পালন করছে আওয়ামী লীগ। ২০১৮ সালে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্মরণে গণতন্ত্রের বিজয় দিবস পালন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ উপলক্ষে রাজধানী সহ সারা দেশে সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে নৌকা প্রতীকে গণরায় দিয়েছিল। ২০১৮ সালের এই দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেই নির্বাচনে ধস নামানো বিজয়ের মাধ্যমে
আমরা জনগণের রায় নিয়ে সরকার গঠন করেছিলাম। সেদিন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে বানচাল করার। এই জন্য বিএনপি নির্বাচনে গ্রহণ করবে কি করবে না এই নিয়ে তারা খোলাসা করে শুরু থেকেই কিছু বলেনি। পরবর্তীতে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা এবং একই সাথে হাঙ্গামা বাঁধিয়ে সম্ভব হলে নির্বাচনকে ভণ্ডুল করা। এটি ছিল তাদের মূল উদ্দেশ্য। বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক। বলেন, আন্দোলনের নামে বিএনপি কোনো নৈরাজ্য সৃষ্টি করলে জনগণের সম্পদ রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেবে। ভোট ডাকাতির অভিযোগ অবান্তর মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এমনটা বলছে বিএনপি ও তার সহযোগীরা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাস করে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। এই জন্য বাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নে সমুদ্রকে কাজে লাগাতে চায় সরকার। বিশাল জলরাশির সমুদ্র সীমায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা জামে বাংলাদেশ নেভাল একাডেমিতে ৩ বছর ব্যাপী কোর্সের সমাপনী উপলক্ষে বুধবার রাষ্ট্রপতি কুচকাওয়াজে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে রাষ্ট্রীয় সালাম জানান নবীন কর্মকর্তারা। এবছর ৩১ জন মিডশিপম্যান এবং ৩২ জন ডিরেক্ট এন্ট্রি অফিসার সহ ৬৩ জন কর্মকর্তা নৌবাহিনীতে কমিশন লাভ করে শপথ নিয়েছেন দেশ রক্ষার। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের পদক এবং সর্বোচ্চ চৌকস কর্মকর্তার হাতে সোর্ড অব অনার তুলে দেন নৌবাহিনী প্রধান। ২৭টি যুদ্ধজাহাজ সংযোজন করেছি। প্রধানমন্ত্রী বলেন, সরকারের বাস্তবমুখী পরিকল্পনায় নৌবাহিনী এখন সক্ষমতার নতুন অধ্যায়ে। বাংলাদেশ নৌবাহিনীকে আমরা একটা সম্পূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করতে সক্ষম হয়েছি। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সব ধরনের যেন উদ্যোগ থাকে এবং প্রশিক্ষণ থাকে, সেইভাবেই আমরা আমাদের প্রতিটি বাহিনীকে আমরা গড়ে তুলছি। সমুদ্রের অর্থনৈতিক গুরুত্ব কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশ নিজস্ব যুদ্ধজাহাজ দেশেই নির্মাণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলে জানান সরকার প্রধান। নিজস্ব শিপইয়ার্ডে আমরা আমাদের যুদ্ধজাহাজও তৈরি করব এবং যার কাজ ইতিমধ্যে আমরা কিছু কিছু শুরুও করেছি। বিশাল সমুদ্ররাশি, তার সম্পদটা যেন আমরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজে ব্যবহার করতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এই করোনা ভাইরাস খুব বেশি আক্রান্ত না হয় বা ছড়িয়ে না পড়ে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নতুন করোনার সংক্রমণ শঙ্কায় ব্রিটেন ফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বাকি একদিন। সরকারি ব্যবস্থাপনার বাইরে বিকল্প হিসেবে হোটেলে রাখার সিদ্ধান্ত হলেও এখনও হয়নি তালিকা। সব প্রস্তুতি থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল মালিকদের সংগঠন বিহা। যথাযথ কোয়ারেন্টাইন নিশ্চিতে তাদের সঙ্গে আলোচনা করেই হোটেল নির্ধারণের দাবি সংগঠনটির। যদিও নির্ধারিত সময়ের আগেই তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্ট হাজেরা শিউলির। করোনার সংক্রমণ রোধে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের অনেক দেশেই বিদেশ ফেরতদের নিজ খরচে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হয়। সরকারিভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের পাশাপাশি বাংলাদেশেও আর্থিকভাবে সচ্ছল প্রবাসীদের হোটেলে কোয়ারেন্টিনে রাখতে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বেশ আগেই প্রস্তাব দেওয়া হয়, যদিও নানা কারণে এতদিন সে পথে যায়নি সরকার। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্তের পর সংক্রমণ ঠেকাতে দেশটি থেকে আসা যাত্রীদের ১ জানুয়ারি থেকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু অনেকেই সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে থাকতে অনীহা প্রকাশ করায় বিকল্প হিসাবে হোটেলও রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ মাত্র একদিন বাকি থাকলেও এখনো করা হয়নি হোটেলের চূড়ান্ত তালিকা। সরকার হোটেলের ব্যবস্থা করে দেবে, সেক্ষেত্রে তাদেরকে কষ্ট বিয়ার করতে হবে। হোটেল নির্ধারণ করার পরে সেখানে নজরদারি থাকবে। বেসিক্যালি যে থানার অধীনে হোটেলগুলো থাকবে সেই থানায়
দায়িত্ব পালন করবে তাদেরকে কোয়ারেন্টাইনটা কনফার্ম করার জন্য। যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারেন্টিনের জন্য হোটেলের তালিকা তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করার আহ্বান জানিয়েছে হোটেল মালিকদের সংগঠন। প্রবাসীদের আবাসনের জন্য সাধারণ সময়ের চেয়ে কম অর্থ নেওয়া হবে বলেও জানান সংগঠনের কো চেয়ারম্যান। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ইনস্ট্রাকশন আছে ওইটা মেনটেন করে আমরা তাদেরকে এইখানে কোয়ারেন্টাইনের জন্য অ্যাকোমোডেট করতে পারবো। আমাদের টিম আছে এখানে ট্রেন্ড। এখন পর্যন্ত আমরা কোনো ইনস্ট্রাকশন পাইনি গভর্নমেন্ট থেকে। আমরা যদি একটা কোলাবোরেশনের মাধ্যমে আমাদের হোটেলগুলো নির্ধারণ করে দিতে পারি, কারণ আমরা জানি যে আমাদের কোন হোটেলগুলোতে তাদের এক্সপিরিয়েন্স আছে। প্রতি সপ্তাহে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে গড়ে 1300 যাত্রী যুক্তরাজ্য থেকে দেশে আসেন। দেশটি থেকে আগত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত 15 জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। অ্যান্টিজেন পরীক্ষায় মাত্র 20 মিনিটে মিলবে করোনার ফল, কিন্তু 34টি অ্যান্টিজেন মেশিনের দিনে 100টি পরীক্ষাও হয় না। উচ্চ ঝুঁকিপ্রবণ অঞ্চল বা বড় হাসপাতালে এই টেস্টের প্রয়োজনীয়তা বেশি হলেও খোদ ঢাকাতেই শুরু হয়নি এই পদ্ধতি। স্বল্প খরচে দ্রুত ফল দেবার সক্ষমতা থাকায় অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে জেলা শহরগুলোতে। মুজাহিদ শুভর রিপোর্টে বিস্তারিত। মাত্র 20 মিনিটেই পরীক্ষার ফল। উন্নত অবকাঠামো এবং পর্যাপ্ত জনবলের প্রয়োজনীয়তা না থাকায় দেশের বিভিন্ন জেলায় স্থাপিত হয়েছে ইতোমধ্যেই 34টি মেশিন। অথচ অ্যান্টিজেন টেস্টের মেশিনের সংখ্যা বাড়লেও বাড়েনি পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে বিগত 25 দিনে সম্পন্ন হয়েছে মাত্র 1600 পরীক্ষা। বড় বড় হাসপাতালে জরুরি সেবা গ্রহণকারী বা সার্জারি রোগীদের জন্য অ্যান্টিজেন পরীক্ষা দারুণ উপযোগী একটি পদ্ধতি। জাতীয় টেকনিক্যাল কমিটি অ্যান্টিজেনকে আরটিপিসিআর এর পরিপূরক হিসেবে ব্যবহারের পরামর্শ দিলেও তা অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে বিকল্প হিসেবে। এতে অ্যান্টিজেন পদ্ধতিতে কারো কোভিড পরীক্ষার ফল সঠিক না হলে সেটি নিশ্চিত হবার সুযোগ কমই থাকছে। অ্যান্টিজেন টেস্টের প্রায় 20% ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটাকে যদি আমি খুব কম রোগীর হার যেখানে রয়েছে সেখানে প্রয়োগ করি, এটি বৈজ্ঞানিকভাবে আসলে সঠিক না। স্বাস্থ্যসেবা দানকারীরা এটার সম্পর্কে যথেষ্ট সচেতন হবেন এবং তারা রোগীদেরকে বলতে পারবেন, তখন চাহিদা তৈরি হবে এবং তখন এই যন্ত্রটি ব্যবহার হবে। যে আমাদের একটি বিকল্প পরীক্ষা পদ্ধতি আছে যেটার মধ্যে অল্প খরচে অল্প সময়ে একটা ধারণা পাওয়া সম্ভব, এবং লক্ষণ থাকলে দ্বিতীয় স্তর পরীক্ষারও সুযোগ সেই জেলাতে আছে। লক্ষণ উপসর্গ না থাকলে অ্যান্টিজেন টেস্টের ফল পজিটিভ হয় না জানার কারণেই বেশিরভাগ মানুষ পরীক্ষা করাতে আসছেন না বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। লক্ষণগুলো আছে, সাইন সিমটমগুলো আছে, তাদেরই পরীক্ষাগুলি করা হয় বিধায় সেখানে যাদের সাইন সিমটম নাই তারা পরীক্ষা করতে আসে না, সেই জন্যই এই পরীক্ষাটা কম হচ্ছে। মাত্র 20 মিনিটে ফলাফল দেবার পাশাপাশি অ্যান্টিজেন টেস্টের খরচ আরটিপিসিআর এর চেয়ে অন্তত 3 গুণ কম। তাই রাষ্ট্রীয় অপচয় কমিয়ে বিপুল সংখ্যক পরীক্ষার সুযোগ সৃষ্টি করতে সরকারিভাবে অ্যান্টিজেন টেস্টকে আরও জনপ্রিয় করার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরও থাকছে, রাজধানীর গাবতলীতে নদীর জায়গা দখলমুক্ত করতে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে বিআইডব্লিউটিএ জেলা পরিষদের কাছ থেকে ইজারা নেয়ার দাবি করায় অভিযানে ঢিলে ভাব। ভাষান্তরে আসা রোহিঙ্গারা এখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন নিজেদের। সব ধরনের সুযোগ সুবিধা থাকায় তারা বেশ খুশি। এই মুহূর্তে ভাষান্তরে আছেন রিপোর্টার কমল দে। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাব। কমল। ধন্যবাদ। খবর অনেকটা নির্বিঘ্নে কাটছে রোহিঙ্গার ভাষান্তরে আসা রোহিঙ্গাদের এই যে দ্বিতীয় প্রহর। তারা যে গতকাল থেকে মালামালগুলি এনেছিল সেই মালামালগুলি তারা বুঝে নিতে শুরু করেছে, অর্থাৎ উখিয়ার বিভিন্ন স্থান থেকে তার মালামালগুলো ট্রাকে করে নৌবাহিনীর সাহায্যে এরপর নিয়ে আসে জাহাজে করে ভাষান্তরে। গতকালকে তারা এসে পৌঁছলো, আজকে মালামালগুলো তারা বাসায় চলে যাচ্ছে। গতকালকে তাদের কিন্তু বিভিন্ন উপকরণ দিয়ে দেওয়া হয়েছে, এখন তারা তাদের মালামাল নিয়ে চলে যাবে। আগামী কয়েকদিনের মধ্যে সরকার এবং এনজিওর পক্ষ থেকে মালামালগুলি তারা বুঝিয়ে দেবে। এক্ষেত্রে আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে রোহিঙ্গাদের যে অবস্থানটি প্রায় 5000-এর মতো রোহিঙ্গা, তাদের যে আর আসলে তাদের যে থাকা খাওয়া সমস্ত কিছু কিন্তু সরকারের পক্ষ থেকে এখানে বহন করা হচ্ছে এখন পর্যন্ত, এবং এনজিওরও আসছে। সকালে আমরা দেখেছি তাদের যে চায়ের দোকান ছিল, চায়ের দোকান করে তারা সাজিয়ে ফেলেছে, এবং তাদের যে ক্লাস্টারগুলো আছে ক্লাস্টার হিসেবে তারা দোকান বসিয়ে দিয়েছে, শাকসবজির বাজার বসে গেছে, কেনাই বেচা পুরোপুরি চলছে। অপরদিকে যারা নতুন রোহিঙ্গা আসে তারা কিন্তু পুরানদের সাথে দিয়ে তারা সময় করতে থাকে, খবর নিচ্ছে। এবং অপরদিকে যারা নতুন রোহিঙ্গা আছে তাদের কিন্তু 2000 বেশি রোহিঙ্গার জন্য কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে তাদেরকে প্রতিবেলায় ভাত, মুরগির মাংস এবং বিভিন্ন রান্না করে দেওয়া হচ্ছে। প্রতিবেলায় 2000 রোহিঙ্গার জন্য নৌবাহিনী তত্ত্বাবধানে খাবার প্রস্তুত
এবং প্যাকেটে প্যাকেটে করে সে খাবারগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। যতজন পরিবারের খাবার সেই পরিবার অনুযায়ী কিন্তু নৌবাহিনী এবং এনজিও সংস্থার পক্ষ থেকে তাদেরকে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ যারা এখন দায়িত্ব পালন করছে, যারা আসছে রোহিঙ্গা, তারা অনেকটা খুব চমৎকার পরিবেশে আছে, ভালো পরিবেশে আছে এমনটি তারা বলছেন। বিশেষ করে তাদের থাকা খাওয়া যেমন কোনো সমস্যা হচ্ছে না, তাদের জিনিসপত্র তারা বুঝে নিয়েছে, এখানে নতুন বাজার গড়ে উঠেছে, নতুন দোকান গড়ে উঠেছে তাদের জন্য, এসিরা আসলে তারা নতুন ভাবে তারা বলছে। এবং আরেকটি বিষয়, তারা কিন্তু যারা আসছে তারা এবং তাদের যে আত্মীয়স্বজন বিভিন্ন আশ্রয় কেন্দ্র রয়েছে, সে আশ্রয় কেন্দ্র থেকে তাদেরকে এখানে আসার জন্য তারা উদ্বুদ্ধ করছে। তো বলা চলে আসলে রোহিঙ্গাদের যে দ্রুত পায়ে আসা প্রায় 4,000-এর বেশি রোহিঙ্গার এখন যে অবস্থান, এই ভাষাঞ্চল, সেটা একটা অনেকটা নির্বিঘ্ন। এবং তাদের মালামাল যেমন তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, ঠিক তেমনি নিরাপত্তার জন্য কিন্তু নৌবাহিনীর পাশাপাশি এখানে পুলিশ, এবিপিএন, র্যাব সহ কোস্টগার্ড দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা দেখেছি এখানে সার্বিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তা তারা মেনে চলছে। এক্ষেত্রে রোহিঙ্গারাও খুশি। রোহিঙ্গারা বলছে যে ক্যাম্পে যে জীবন ছিল, সে জীবনে তাদের কোনো ঘুরে বেড়ানোর জায়গা ছিল না, রুম থেকে বের হতে সুযোগ ছিল না, কিন্তু এখানে তারা অপরিত পরিবেশ, তারা ঘুরে বেড়াচ্ছে, বাচ্চারা খেলতে পারছে, খেলার মাঠ পেয়েছে, সমস্ত কিছু তারা পাচ্ছে। অর্থাৎ বলা চলে তারা যে মিয়ানমারে যে সুযোগ পায়নি, যেখানে তারা বঞ্চিত ছিল, এরপর তারা কক্সবাজার, উখিয়ার, কুতুবাল অংশ আশ্রয় শিবিরে তারা সে সুযোগ পায়নি, সেই সুযোগ নিশ্চয়তা দিয়েছে। এখানের মধ্যে এখানকার যিনি প্রকল্প পরিচালক রয়েছেন কমোডোর আব্দুল্লাহ মামুন, তার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলেন। তিনি বলেছেন তিনি যতদিন এখানে দায়িত্ব পালন করবেন এবং গত 3 বছর ধরে দায়িত্ব পালন করছেন এখানে প্রকল্প পরিচালক হিসেবে, রোহিঙ্গারা যেন একটা উন্নত জীবন পায়, সব ধরনের ব্যবস্থা তিনি করে রেখেছেন এবং সেই অনুযায়ী এখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা যেন কৃষিকাজ করতে পারে সেটিও তারা নিশ্চয়তা দিয়েছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল গত দ্রুত পায়ে আসা ভাষাঞ্চলে প্রায় 4,000 রোহিঙ্গাদের জন্য জীবনমান উন্নয়নের যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার সর্বশেষ তথ্য। ভাষাঞ্চর থেকে জানাচ্ছিলেন কমল দে রোহিঙ্গাদের এখনকার পরিস্থিতি। পদ্মা সেতু প্রকল্পের খবর। পদ্মা সেতুর নামে 30,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও মূল সেতুতে ব্যয় হচ্ছে মাত্র 12,000 কোটি টাকা। বাকি 18,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নদী শাসন, সংযোগ সড়ক, পুনর্বাসন সহ নানা খাতে। ওমর ফারুকের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। 30,193 কোটি টাকা চলছে পুরো পদ্মা সেতু প্রকল্পের কাজ। এর মধ্যে 90 ভাগের বেশি শেষ হয়ে এসেছে মূল সেতুর কাজ। সবগুলো স্প্যানের সংযোগ শেষে অপেক্ষা এখন সেতুকে যান চলাচলের জন্য উপযুক্ত করে তোলার। তবে শুধু স্প্যান আর পিলারের মূল সেতু নিয়েই পদ্মা সেতু প্রকল্প নয়, মূল সেতুর বাইরেও এই প্রকল্পে যোগ করা আছে আরও বড় 4টি কাজ। এর মধ্যে সংশোধিত প্রস্তাবনা অনুযায়ী মূল সেতুর জন্য বরাদ্দ 12,133 কোটি টাকা। এরপরেই সবচেয়ে বেশি বরাদ্দ নদী শাসনের কাজে। পদ্মার মতো উত্তাল ও রহস্যময় নদীতে নদী শাসন ও সার্ভিস এরিয়ার মাটি ভরাটে বরাদ্দ রাখা হয়েছে 9,400 কোটি টাকা। পৃথিবীর ইতিহাসে একক কোনো নদী শাসনের জন্য এটাই সর্বোচ্চ বরাদ্দ। পদ্মা সেতুর পুনর্বাসন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে 1,515 কোটি টাকা। বিশ্বব্যাংকের যে শর্ত পরামর্শ, বিভিন্ন ধরনের শর্ত থাকে, কোয়ালিটি থেকে শুরু করে, রিসেটলমেন্ট থেকে শুরু করে এবং শিক্ষা দীক্ষা সব কিছু নিশ্চিত করে আমরা কিন্তু এখানে রিসেটেলমেন্টের কাজটি আমরা করেছি। পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করে যাওয়া পদ্মা সেতু প্রকল্পে এই খাতে বরাদ্দ রাখা হয়েছে 129 কোটি টাকা। এছাড়া পরামর্শক, তদারকি, অডিট, প্রকৌশলগত সহায়তা ও নিরাপত্তা সহ বেশ কটি খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 200 কোটি টাকা। নিজস্ব টাকায় তৈরি পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ বাড়ার সাথে সাথে বাড়াতে হয়েছে প্রকল্পের বাজেটও। তবে এর বেশিরভাগ অর্থাৎ মূল সেতুর প্রায় 1.5 গুণ বেশি খরচ হচ্ছে অন্যান্য অবকাঠামো ও টেকসই সুবিধা নিশ্চিত করতে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বাংলাদেশে পেঁয়াজের ভরা মৌসুমে রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয়াকে পেঁয়াজ বাজার নিয়ে ভারতের পুরানো খেলা হিসেবে দেখছেন আড়তদাররা। কৃষি বিশেষজ্ঞরাও বলছেন আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিতে হবে। রিপোর্ট হরিপদ সাহার। বাংলাদেশের বার্ষিক পেঁয়াজের চাহিদার 25 থেকে 30% আমদানি নির্ভর। আর এই নির্ভরতার কারণে ভারত সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ানো কিংবা রপ্তানি বন্ধের মতো সিদ্ধান্ত নিলেই গরম হয় বাংলাদেশের বাজার। গেল বছর ভারত রপ্তানি বন্ধের পর 250 টাকা কেজি, আর চলতি বছরের সেপ্টেম্বর রপ্তানি বন্ধে খুচরা পর্যায়ে পেঁয়াজের কেজি ছাড়ায় 100 টাকা। ভালো দাম পাওয়ার আশায় তখন দেশের কৃষকরা শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ চাষে নামেন।
যা এখন বাজারে আসতেও শুরু করেছে। ঠিক এমন সময় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। 1 জানুয়ারি থেকে সে পেঁয়াজ বাংলাদেশে আমদানি শুরু হলে কৃষকদের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়াতে পেঁয়াজ আনে, তাহলে মনে করেন 18টা 20 টাকা গেলে 15 টাকা হলে গৃহস্থ কৃষক মরে যাবে না, ক্ষতিগ্রস্ত হলে কৃষক আর লাগাবো না, এই পেঁয়াজ চাষ করবো না, তখন বার্তা দেব না। বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজের পাইকারির দাম মানভেদে 30 থেকে 38 টাকা এবং খুচরা বাজারে 40 থেকে 48 টাকার মধ্যে। 40 টাকা 45 টাকা কেজি আছে আমাদের এখন যে আমরা চলতেছি, এতে আমাদের কোনো সমস্যা নেই। এখন পেঁয়াজের দামটা মনে করছি যৌক্তিক, সেক্ষেত্রে কৃষকও কিছুটা লাভবান হবে। শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করা যায় না, তাই ভারত থেকে আমদানি নির্ভরতা কমাতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতি কেজি আপনার 25 থেকে 27 টাকা কৃষককে আপনার দর বেঁধে দেওয়া যায়, তাহলে কৃষকও খুশি হবে এবং তারা উৎপাদন আগ্রহী হবে। বর্ষাকালীন আমরা যদি পেঁয়াজ উৎপাদনটা কর্মসূচি নিতে পারি, দেশের চাহিদা মিটিয়ে আমরা ভবিষ্যতে একটা স্বপ্ন পূরণ করতে পারবো। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে শুল্কমুক্ত পেঁয়াজ আমদানির সুযোগে এবার ব্যবসায়ীরা তুরস্ক, চীন, মিয়ানমার ও মিশর থেকে আমদানি করে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরও থাকছে, ব্রিটেনে অনুমোদন পেল অক্সফোর্ডের ভ্যাকসিন, যুক্তরাষ্ট্রেও নতুন কোভিড শনাক্ত, করোনার কারণে বর্ণহীন খ্রিস্টীয় বর্ষবরণের আয়োজন। দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ উচ্ছেদ কার্যক্রম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুন্নুর তাপস। দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। রাজধানীর বাসাবো বালুর মাঠ সংলগ্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এই উচ্ছেদ কার্যক্রমের ফলে কোনো ব্যক্তি হেয় প্রতিপন্ন হলে এটা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেন তিনি। চলমান উচ্ছেদ কার্যক্রম চলবে জানিয়ে মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা তাদের অধীনে থাকা খালগুলো দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করবে। এবং 4 নম্বর, কাল সংবাদ মাধ্যমে একটি বিষয় প্রচারিত হয়েছে। আমি আবারও খুব পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের এই অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম কোনো ব্যক্তিকেন্দ্রিক না। আমাদের এই অবৈধ দখলদার কার্যক্রম সকল অবৈধ দখলদারের বিরুদ্ধে, এবং কোনোভাবেই এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। কোনো ব্যক্তি যদি এতে হেয় প্রতিপন্ন হন, লজ্জিত হন, সেটা সেই ব্যক্তির বিষয়, কারো আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয় না। নদী তীরের জায়গা জেলা পরিষদ থেকে ইজারা দেয়ায় অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ বা নিলাম না দিয়েই অনেকটা ঢিলেঢালাভাবে চলছে বিআইডব্লিউটি এর অভিযান। এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। রাকিব, খবর, বিআইডব্লিউটির যে উচ্ছেদ অভিযান চলছে, আসলে ধারাবাহিকভাবে চলছে, সেটি আজও চলছে। মূলত গাবতলীর যে কয়লা এবং বালুর ঘাট রয়েছে সেই এলাকায় আমি একটা আপনাকে দেখাতে চাই। আমার এই ডান পাশ জুড়ে শুরু করে একদম এখানে কয়েকশো মিটার দূরে হলো সেই গাবতলী আমিনবাজার ব্রিজ। তো পুরো জায়গাটি জুড়েই কিন্তু এখানে বিশাল বালুর ব্যবসা, পাথরের ব্যবসা, ইটের ব্যবসা এবং সর্বশেষ কয়লার ব্যবসা। এবং আমরা এখন যে জায়গাটি আপনি দেখছেন, এই পুরো জায়গাটি নদীর তীরের জায়গা। হয়তো আপনি নতুন যে স্থায়ী সীমানা পিলার সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই সব জায়গাগুলোই কিন্তু নদীর তীর অর্থাৎ তুরাগের জায়গা। তো এখানেই মূলত বিআইডব্লিউটি আজ উচ্ছেদ অভিযানে এসছে। কিন্তু আপনি দেখছেন আমার সামনে যত এই বালুর স্তূপ কিংবা অন্যান্য ব্যবসায়িক পণ্য আছে, এগুলো কিন্তু আমরা দেখেছি আগে এসব নদীর তীরে কেউ করলে সেগুলো নিলামে বিক্রি করে দেওয়া হতো এবং স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এখানেও স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে, ছোট ছোট একতলা দোতলা যে বিল্ডিংগুলো ছিল। কিন্তু এই যে ব্যবসায়ীরা তারা বলছেন যে এই জায়গা তারা জেলা পরিষদ থেকে লিজ নিয়েছেন, কিন্তু সেখানেই বিআইডব্লিউটি এর আপত্তি। তারা বলছেন যে জেলা পরিষদ কিভাবে এই নদীর তীরের জায়গা তাদেরকে বরাদ্দ দিল ব্যবসা করবার জন্য, সেটি নিয়ে কিন্তু তারা সেই প্রশ্নের উত্তর বিআইডব্লিউটিও দিতে পারেনি। এবং এই কারণ দেখিয়েই মূলত বিআইডব্লিউটি এই যত আপনি আমার সামনে দেখছেন ইট, বালু, সুরকি, পাথর, কয়লা, এগুলো তারা নিলামও দিতে পারেনি, উচ্ছেদ বা এখান থেকে সরিয়ে দিতে পারেনি। অথচ খুব স্পষ্ট করেই কিন্তু যে নদীর আইন সেখানে কিন্তু রয়েছে যে নদীর তীরে বা নদীর তীরের জায়গা দখল করে কোনোভাবেই কেউ স্থায়ী কোনো ব্যবসা করতে পারবে না। এখানে বিআইডব্লিউটির যে আইন বা যে নীতিমালা, সেখানে মূলত এই পণ্যগুলো এখানে থাকবার কথা নয়, শুধুমাত্র এগুলো এখানে
জাহাজ থেকে নামিয়ে ট্রাকে করে বা মালবাহী অন্য অন্য যানে করে নিয়ে যাবার কথা, কিন্তু এখানে কিন্তু এগুলো রেখে ব্যবসা করছেন। তো বিআরডব্লিউটি যে কর্মকর্তা কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কিন্তু এখানে স্থাপনাগুলো ভাঙলেও তারা বলছেন যে জেলা পরিষদ এবং আইনের কিছু যেহেতু জটিলতা আছে এগুলো তারা কাটিয়ে পরবর্তীতে এগুলো সরিয়ে দিবেন কিংবা উচ্ছেদ করবেন কিংবা নিলামে বিক্রি করে দিবেন। তো দেখা যাক সেটি তারা কবে নাগাদ করতে পারে, উচ্ছেদ অভিযান এখন পর্যন্ত চলছে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। অবশেষে ব্রিটেনে অনুমোদন পেল অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার ভ্যাকসিন। এর মধ্যে আগের সব রেকর্ড ভেঙে ব্রিটেনে একদিনের সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এদিকে করোনার কারণে বিশ্বজুড়ে এবার বর্ণহীন খ্রিস্টীয় বর্ষবরণের আয়োজন। প্রতিবছর বর্ণিল আলোকসজ্জা, আতশবাজি আর উন্মাদনায় বর্ষবরণ করা হলেও এবার করোনার কারণে বর্ণহীন সেই আয়োজন। এই সময় বর্ষবরণের চূড়ান্ত প্রস্তুতি থাকলেও বর্তমানে করোনা রোগী সামলাতেই হিমশিম খাচ্ছে সিডনি, প্যারিস, বার্লিন, নিউ ইয়র্ক, রিও ডি জেনেরো সহ অধিকাংশ শহর। বর্ষবরণ কেন্দ্র করে করোনা যাতে ছড়াতে না পারে সেজন্য বিধিনিষেধ আরও কঠোর করেছে অস্ট্রেলিয়া। সিডনিতে জমায়েত সীমিত করার পাশাপাশি বৃদ্ধাশ্রমে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন ধরনের করোনা শনাক্তের পর যুক্তরাজ্যের করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। আক্রান্তের দিক দিয়ে প্রতিদিনই আগের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। সবশেষ একদিনে রেকর্ড 53,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। কঠোর বিধিনিষেধ ও ভ্যাকসিনেশন কার্যক্রমের মধ্যেও আক্রান্তের টালি দীর্ঘায়িত হওয়ায় উদ্বেগ আর আতঙ্ক বাড়ছে জনমনে। এর মধ্যেই ফাইজার বায়োএনটেকের পর দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ব্রিটেন। 5 কোটি মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে এরই মধ্যে অ্যাস্ট্রাজেনেকার 10 কোটি টিকার আগাম অর্ডার দিয়েছে যুক্তরাজ্য। শিগগিরই এর প্রয়োগ শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সংক্রমণ রোধে ফ্রান্সের পূর্বাঞ্চল সহ বিভিন্ন অংশে রাত 8টার পরিবর্তে সন্ধ্যা 6টা থেকে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। করোনার নতুন ধরন ছড়িয়ে পড়েছে ইতালিতেও। দিন দিন তা দ্রুত গতিতে সংক্রমিত হচ্ছে। নতুন ধরনের কোভিড শনাক্ত হয়েছে চিলিতেও। ওমর ইনান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 30 ডিসেম্বর প্রহসনের নির্বাচন করে সরকার। গণতন্ত্র হত্যা দিবসে বিএনপি। উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে নৌকায় গণরায়ের দিন আজ। গণতন্ত্রের বিজয় দিবসে আওয়ামী লীগ। বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। চট্টগ্রামে নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজে প্রধানমন্ত্রী। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়।